সারা পৃথিবীতে যত গবেষণা হয় তার বেশিরভাগ গবেষণা মানুষের শরীরে কেমন প্রভাব ফেলবে তার আগে ইঁদুরের শরীরে টেস্ট করা হয়। তো অনেকের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে এত প্রাণী থাকতে ইঁদুর নিয়ে কেন মানুষ গবেষণা করে মানুষের শরীরে গবেষণার আগে? যে কাউকে যদি আমি জিজ্ঞেস করি, কেউ কি এটা বলতে পারে যে কি কারণে মানুষের শরীরে গবেষণার আগে ইঁদুর নিয়ে গবেষণা হয়? কারণটা কি? হ্যাঁ, কি বলছে? আচ্ছা, ভেরি নাইস। বলেছে মানুষের সাথে ইঁদুরের জেনেটিক মিল আছে। উত্তরটা ঠিক আছে, ভেরি নাইস। আর কেউ কিছু বলবে? এনিওয়ান? মানুষের? ও, ভেরি নাইস। আচ্ছা, এবার দেখি আমরা একটু মিলাই নেই। ইঁদুর, মানুষ দুইটাই হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, এটা ঠিক আছে, ওকে ফাইন। স্তন্যপায়ী প্রাণী এই পৃথিবীতে মেলা আছে। ইঁদুর নিয়ে গবেষণা হয়েছে একটি কারণ, প্রধান একটি কারণ, সেটা কি জানেন? আমরা যদি কোনো শরীরে কোনো খারাপ কিছু যায়, আমাদের শরীর যদি সেটাকে পছন্দ না করে, তারপরে আমরা বমি করে ফেলে দেই না? একটা জিনিস শরীরে পছন্দ হচ্ছে না, বমি করলাম, শরীর থেকে চলে গেল। ইঁদুরের একটা বিস্ময়কর বৈশিষ্ট্য হচ্ছে ইঁদুর কখনো বমি করতে পারে না। ইঁদুর কি করতে পারে না? বুঝি নাই। বমি করতে পারে না। কি করতে পারে না? কি? বমি। আচ্ছা, ইঁদুর যদি বমি করতে না পারে তার মানে হচ্ছে তার শরীরে আমি একটা জিনিস ঢুকাই দিলাম, ধরলাম একটা বিষ ঢুকাই দিয়েছি, তার খুব খারাপ লাগতেছে। সে কি আমার মতো চাইলেই বমি করে সেটা শরীর থেকে বের করতে পারবে? পারবে? তাহলে তার শরীরে ওই খারাপ জিনিসটার প্রভাব কেমন হচ্ছে সেটা বোঝা বিজ্ঞানীদের জন্য খুব সহজ হয়। এই কারণে মানুষের শরীরে কোনো একটা জিনিসের গবেষণা করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইঁদুর। এই জন্য ইঁদুরকে একটু থ্যাংক ইউ দেওয়া উচিত, প্রত্যেকে থ্যাঙ্কস জানাই থাকে। আচ্ছা, ইঁদুর এই যে বমি করতে পারে না, এটা কি ইঁদুর কি নিজে বানাইছে যে আমি আজকে থেকে ওয়াদা করলাম সারা জীবন যত বংশগোষ্ঠী আমার আসবে আমরা কেউ বমি করবো না? এটা কি সে নিজে কন্ট্রোল করছে না অটোমেটিক আসছে? কথা বলি না কেন? অটোমেটেড, আল্লাহ দিয়েছে, ঠিক না? আল্লাহ তার শরীরে দিয়েছে যে সে চাইলেও বমি করতে পারবে না। ইন্টারেস্টিং জিনিস। আমরা যখন পৃথিবীতে আসছি, আসার পরে বড় হতে হতে আমাদের দেখা যায় 15 বছর, 18 বছর, 20 বছর লাগে। ইঁদুরের ছোট থেকে বড় হতে, বড় বলতে কি, যেই সময় সে প্রজননক্ষম হয়, এইটা মাত্র 21 দিনের মতো লাগে। কতদিন? 21 দিন। কতদিন? 21। তার মানে হচ্ছে একটা ইঁদুরের উপরে যদি আমি গবেষণা করি, সে বমি করতে পারছে না, মাত্র 3 সপ্তাহে সে প্রজননক্ষম হচ্ছে, তার পরের জেনারেশন আসতেছে, এবং একটা ক্ষতিকর জিনিস তার শরীরে কীরকম প্রভাব ফেলতেছে, এবং এর পরের বংশধর যে ইঁদুর আসতেছে তার শরীরে কীরকম প্রভাব ফেলছে, এটা খুব দ্রুততার সাথে আমরা আবিষ্কার করে ফেলতে পারি। তাহলে ইঁদুরের সবচেয়ে সেরা প্রথম বৈশিষ্ট্য, ইঁদুর কি বমি করতে পারে কি পারে না? পারে। কতদিনের মধ্যে ইঁদুর প্রজননক্ষম হয়? কতদিন? আচ্ছা, আল্লাহ যে এই পৃথিবীতে আছে এটা কিন্তু আমরা কেউ কোনোদিন, মুসা নবী বাদে কেউ কি দেখছে এই পৃথিবীতে যে কালকে আল্লাহ দেখলাম? ইকো হচ্ছে। আচ্ছা, কালকে আল্লাহ দেখলাম ওই জায়গায় যে আল্লাহ আসি সালাম দিল, আসসালামু আলাইকুম, তারপরে তো আমি বিশ্বাস করলাম। এটা নবী স্পেশাল লোক ছাড়া কারো কি এইখানে কেউ আছে নাকি যে আল্লাহ দেখছে? হাত উঁচু করেন তো, কেউ আল্লাহ দেখছে এরকম আছে? নোবডি। একটা জিনিস আমরা দেখি না, তখন আমাদের মাথায় আসে যে আসলে এটা আছে না নাই, এটা সত্যি না মিথ্যা, এটা আসলে একটা প্রশ্ন আসে। আচ্ছা, আপনারা কি জানেন যে এই জায়গাতে অনেক হচ্ছে যে ফেরেশতা আছে? বিশ্বাস করেন কি না? করেন। দেখছেন কেউ ফেরেশতা দেখছেন? আচ্ছা, অনেক শয়তানও আছে, মানুষরূপী না, সত্যিকারের শয়তান আছে। তারা খুব খোঁচর মোচর করতেছে যে থাকতে ভালো লাগতেছে না। দেখছেন কেউ শয়তান? দেখছেন সরাসরি? নো। আচ্ছা, জিন আছে না এখানে? কেউ কি দেখছেন? অনেকের মাথায় মাথায় একটা প্রশ্ন যে এগুলা তো আমরা দেখতে পারি না, এটা কারণটা কি? অনেকের মাথায় একটা প্রশ্ন আসে না যে জিন দেখি না, তারপরে ফেরেশতা দেখি না, শয়তানও দেখি না, এটার কি কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে? আছে। শুনলে অবাক হয়ে যাবেন যে কি করেন আপনি, সায়েন্টিফিক ব্যাখ্যা আছে? হ্যাঁ। আচ্ছা, আপনারা যে দই দেখছেন না, দই, আপনি কি জানেন দইয়ের মধ্যে এক রকমের ব্যাকটেরিয়া থাকে যেটা আমার শরীরে গেলে
খাবার হজমের প্রক্রিয়াটা খুব গতিশীল করে। খালি চোখে কেউ কি দেখতে পাইছেন যে ভাই এই ব্যাকটেরিয়া? দেখতে পাইছেন কেউ? নো। কিন্তু আমরা মাইক্রোস্কোপ দিয়ে যখন দেখি তখন বুঝতে পারি যে হ্যাঁ, এর ভিতরে এই ব্যাকটেরিয়াটা আছে। আল্লাহ এত সায়েন্টিফিক, আপনি চিন্তা করেন তো, সামনে একটা জিন আপনি দেখতে পাচ্ছেন, 10টা ফেরেশতা, আপনি হাঁটতে চলতে ইতস্তত করবেন না? এই সামনে গেলে বোধহয় একটা ধাক্কা লেগে যাবে, এরকম হইতো না? আল্লাহ এমনভাবে ডিজাইন করছে, আমাদের দেখার একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে। নির্দিষ্ট একটা কি আছে? ক্যাপাসিটি। বিজ্ঞান এখন পর্যন্ত যেটুকু আবিষ্কার হয়েছে সেইটাতে দেখা যায় টোটাল যে 100%, তার মধ্যে আমাদের চোখ দেখতে পারে হাইয়েস্ট 4%। কত কত? 4, 5ও না, 4%। বাকি 96% বিজ্ঞান বলতেছে আমরা দেখতে পারি না, কিন্তু বিজ্ঞান বলতেছে বাকি 96% আছে। এবং যেটা আমরা দেখতে পাই না, আচ্ছা যেই জায়গাটা আমরা দেখি না সেটাকে কি আমরা আলো বলি না অন্ধকার? হ্যাঁ, অন্ধকার। অন্ধকারের একটা ভালো ইংলিশ হচ্ছে ডার্ক। অন্ধকারের একটা ভালো ইংলিশ কি? ডার্ক। এই জন্য যেই জিনিসটা এরকম দেখা যাচ্ছে না কিন্তু আছে, বিজ্ঞানীরা জানে কিভাবে বের করছে, সেটা আমরা আবিষ্কার করবো ইনশাল্লাহ। সেই জিনিসগুলোর একটা স্পেশাল তারা নাম দিয়েছে, ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি। কি নাম বলেন তো? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি। আচ্ছা, আমরা দেখতে পাই কয় পার্সেন্ট? 4%। আচ্ছা আপনি আমাকে বলেন তো, বিজ্ঞান বলতেছে আমরা দেখতে পাই মাত্র 4, দেখতে পাই না 95 থেকে 96%। এটা তারা মানে, কিন্তু জিন আছে, ফেরেশতা আছে, তারপরে ওইটা শয়তান আছে। কোনো বিজ্ঞানী কি আজ পর্যন্ত বলছে যে আমরা স্বীকার করে নিয়েছি জিন আছে, ফেরেশতা আছে, শয়তান আছে? কোনো জায়গায় আর্টিকেল আসছে? আসে নাই। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ভাইয়া বিজ্ঞানীরা তো এটা এখনো বলে নাই, আল্লাহ বলছে যে আছে, তাহলে আমরা কোনটা বিশ্বাস করব? কোনটা বিশ্বাস করব, এই জায়গাটা আমরা আসব, কিন্তু আমরা যুক্তি দিয়ে দেখব যে আসলে কোনটা বিশ্বাস করা উচিত। আচ্ছা আমাকে বলেন তো, এই পৃথিবীটা মানে যে জায়গায় আমরা থাকি, এইটা তৈরি হয়েছে প্রায় 450 কোটি বছর আগে। কত বছর আগে? 450 কোটি বছর আগে। আচ্ছা, আপনার আমার বয়স বেঁচে থাকলে 100, 150, 200, 100 বছরের পরে হইলে ধরেন 10 গুণ বাড়াইলাম 1000 বছর, আরো 10 গুণ বাড়াইলাম 10,000 বছর, আরো 10 গুণ বাড়াইলাম 1 লাখ বছর, 10 লাখ বছর, 1 কোটি বছর, 10 কোটি বছর, 100 কোটি বছর, 1000 কোটি বছর, এরকম হয় না? তা বিজ্ঞানীরা বলতেছে এই পৃথিবীটা তৈরি হয়েছে প্রায় 450 কোটি বছর আগে। কত বছর আগে? আচ্ছা, অনেকের মাথায় একটা প্রশ্ন আসে যে 450 কোটি বছর আগে আবিষ্কার হয়েছে, ওই সময় কি মানুষ টানুষ ছিল? ছিল নাকি কেউ যে 450 কোটি বছর আগে মানুষ ছিল? তা আমি অনেকের সাথে কথা বলি, অনেকে বলে যে এইটা বিজ্ঞানীদের আন্দাজে কথা, 450 কোটি বছর আগে কেউ ছিল না। ভোট যদি চুরি হয় রাতের আধারে, তো 450 কোটি বছর আগে লোকে ছিল না, তাহলে আসলে কি হয়েছে নাই কে জানে? ঠিক না? এরকম প্রশ্ন আসে না? এই কথা কন না কেন, মাথায় আসে না? আচ্ছা, আপনারা আজকে নিজে সব বের করে ফেলবেন যে 450 কোটি বছর আগে পৃথিবী যে তৈরি হয়েছে এটা সত্যি না মিথ্যা, সেটা আমরা এখনই আবিষ্কার করব। যে ভাই কিভাবে করবেন, খুব মজার একটা জিনিস আছে। ধরা যাক এই ভাইয়ের পকেটে 1000 টাকা আছে। কত টাকা? 1000। আমি বলছি যে এই ভাইয়ের পকেট থেকে অটোমেটিক 1000 টাকা অর্ধেক হইলে কত টাকা হবে? কত? 1000-এর অর্ধেক কত? 500। আল্লাহ দেখেন কত সায়েন্টিফিক। পৃথিবীতে বিভিন্ন মৌলিক পদার্থ আছে, বিভিন্ন উপাদান আছে, এগুলোর অর্ধায়ু বলে একটা জিনিস আছে। অর্ধায়ু, অর্ধায়ুটাকে আমি সহজ করে বলি। ধরা যাক এনার পকেটে 1000 টাকা আছে, 1 সপ্তাহ পরে এনার পকেটে টাকাটা অর্ধেক হয়ে যাবে, তাহলে এনার 1000 থেকে অর্ধেক হওয়ার যে টাইমটা, এইটাকে বলে অর্ধায়ু। কি বলে বলেন তো? অর্ধায়ু। তা আল্লাহ বিভিন্ন জিনিসের অর্ধায়ু কত, এটা আমরা বিজ্ঞানীরা বের করতে পারি। ইন্টারেস্টিং জিনিস। ধরা যাক এই মোবাইলটা, এই যে মোবাইলটা আছে না, খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। এই যে মোবাইলটা, এই মোবাইলটার মধ্যে মনে করেন একটা কয়লা আছে। কি আছে বলেন তো? কয়লা। কয়লা। এই কয়লাটা আজ থেকে ধরা যাক যে 10,000 বছর পরে কেউ এই মোবাইলটা খুঁজে পাইছে। খুঁজে পাওয়ার পরে ওই কয়লাটার বয়স যে 10,000 বছর,
এইটা বিজ্ঞানীরা বের করার জন্য একটা সিস্টেম ব্যবহার করে, যেটার নাম হচ্ছে অর্ধায়ু। কি নাম বলেন তো? আচ্ছা, আপনারা স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলে না? এইরকম শব্দটার সাথে অর্ধায়ু, কি নাম? অর্ধায়ু। আচ্ছা, এবার শুনেন, খুব ইম্পর্টেন্ট কিন্তু, ধরবো আমি কিন্তু। আপনারা কি জানেন পৃথিবীর প্রথম মানুষের নাম কি? আদম। এখানে আপনাদের আমি একটা বুদ্ধি শিখাই দিব। আপনারা বলেন তো, এই যে আমরা যখন ছোটবেলায় লিখতাম, লেখার সময় এক পৃষ্ঠায় লিখতেছি, তার পরের পৃষ্ঠায় যাতে লেখাটা যায়, একটা পেপার ব্যবহার করতাম, কার্বন পেপার না? কি নাম? কার্বন পেপার। ওই কার্বনের, এই কার্বন যে, সেইটাকে আমরা এখন থেকে বোঝার জন্য আদমের সাথে তুলনা করব। এটা কোনো বইয়ে নাই, কিন্তু আমি যেটা করছি এটা মাথায় নেন। কার্বনের সাথে কার তুলনা? এই কথা কন না কেন? আদম। এখনো মাথায় ঢুকে নাই, ঢুকবে। আচ্ছা, আমাকে বলেন তো, একটা পুরুষ সর্বোচ্চ কয়টা বিয়ে করতে পারে? আমি বলছি না যে করতে হবে, কয়টা? 4টা। আচ্ছা, আদমের সাথে যে স্ত্রী ছিলেন আদম আলাইহিস সালামের সাথে, তার নাম কি ছিল? হাওয়া। বানানটা বাংলা হওয়া দিয়া না? হওয়া দিয়ে একটা মৌলিক পদার্থ আছে, হাইড্রোজেন। কি নাম? তাইলে কার্বন মানে আদম। আমি এখন থেকে যখন বলবো বলতে হবে কার্বন মানে কি? আদম। কার্বন মানে আদম। হাওয়া মানে হাইড্রোজেন। হাওয়া মানে কি? সায়েন্সের স্টুডেন্ট যারা, একটু হাত উঁচু করবেন। একটা কার্বন সর্বোচ্চ কয়টা হাইড্রোজেন নিতে পারে? কয়টা? বিজ্ঞানীরা আবিষ্কার করছে একটা কার্বন সর্বোচ্চ কয়টা নিতে পারে? 4টা। খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। আচ্ছা, যে জায়গায় ছিলাম, কার্বন যে আছে না, এর একটা টাইপ আছে, আপনার সহজ করে বোঝার জন্য। তার নাম হচ্ছে কার্বনের যে টাইপ। আচ্ছা বলেন তো, এই যে চাঁদ 28 দিনে একটা সাইকেল পূরণ করে না? চাঁদ 28-এর অর্ধেক কত? কত? 14। কার্বনের 14 নামে একটা টাইপ আছে। আচ্ছা আচ্ছা, কার্বনের 14 যে আছে না, কার্বনের একটা টাইপ কার্বন 14, এইটার অর্ধায়ু। তার মানে এ যেই অবস্থায় ছিল তার অর্ধেক হইতে টাইম লাগে 5730 বছর। গড়ে আপনি ধরবেন 6000 বছর। কত? কত? আচ্ছা, আমরা যদি 100 বছর বাঁচি, আমাদের অর্ধায়ু কত? 50। একটা লোক 200 বছর বাঁচে, তার অর্ধায়ু কত? কত? কার্বনের যে একটা টাইপ কার্বন 14, এইটার অর্ধায়ু প্রায় কত বছর? কত? 6000 বছর। মোহাম্মদ সাল্লাল্লাহু কতদিন আগে পৃথিবী থেকে প্রায় বিদায় নিয়েছেন? কতদিন? 1500 বছর আগে। শুনেন আগে, খুব ইন্টারেস্টিং। কার্বনের অর্ধেক হইতে লাগতেছে 6000 বছর। এই মোবাইলটার মধ্যে আমরা একটা কার্বনের টুকরা পাইছি। কার্বনের টুকরা পেয়ে আমি দেখলাম যে এটা ধরেন প্রথম যখন ছিল তখন ছিল 1000। তারপর আমি যখন মোবাইলটা পেলাম তখন দেখি কার্বনের ওই জিনিসটা 500 হয়ে আছে। তাহলে বলেন তো, এটা অর্ধেকে পরিণত হয়েছে না? অর্ধেকে পরিণত হয়েছে। তার মানে ওই যে কার্বনটা ছিল কতদিন আগের থেকে ক্ষয় হওয়া শুরু হয়েছে? আপনারা তো অনেক ভালো বুঝছেন। কতদিন আগের থেকে? অনেকে যদি না বুঝেন আবার বুঝবেন, আমি সহজ করে বলতেছি। যে কোনো একটা জিনিসের অর্ধায়ু, তার মানে যেই টাইমে সে অর্ধেক হয়, যেই টাইমে কি হয়? অর্ধেক। কার্বন 14, এইটার অর্ধায়ু হচ্ছে প্রায় 6000 বছর। কত? এক্স্যাক্টলি 5730, কিন্তু প্রায় 6000। আচ্ছা, এবার শুনেন, আপনার মনে হবে যে প্রায় 6000 বছর, তাই এইটা দিয়ে আমরা বের করতে পারি 50,000 বছর পর্যন্ত হিসাব বের করতে পারি। তাহলে অনেকের মাথায় একটা প্রশ্ন আসবে যে 50,000 বছর পর্যন্ত বের করি, তাহলে পৃথিবীর তো 450 কোটি, এটা কিভাবে করছে? পারমাণবিক বোমা বানায় একটা মৌলকে ব্যবহার করে, তার নাম ইউরেনিয়াম। ওই যে সেকেন্ড পার্সন ইউ আছে না, তার সাথে নাম ইউরেনিয়াম। নামটা বলেন তো কি নাম? ইউরেনিয়াম। ইউরেনিয়াম যে অর্ধায়ু, মানে এর যে অর্ধেক লাইফ, এইটা হচ্ছে প্রায় 450 কোটি বছর। কত বছর? 450 কোটি বছর। তা বিজ্ঞানীরা আমাদের এই যে পৃথিবী, এইখানে বিভিন্ন শিলাখণ্ড আছে, পাথরের টুকরা আছে, গাছের মধ্যে বিভিন্ন জিনিস পেয়েছে, সেইখানে দেখছে যেই ইউরেনিয়ামটা পাইছে সেইটা ঠিক অর্ধায়ু অবস্থায় আছে। কোন অবস্থায়? অর্ধায়ু। তার মানে ওর অর্ধেক লাইফ অবস্থায় সে আছে। তাহলে বলেন তো, তার অর্ধায়ু যদি 450 কোটি বছর হয় এবং যেই জিনিসটা আমি পাইছি সেইটা যদি অর্ধেক লাইফে আসে, তাহলে পৃথিবীর ওই জিনিসটার বয়স 10 কোটি বছর না 50 কোটি না 450 কোটি? কত? 450 কোটি বছর। এটা বুঝছেন মানে অসাধারণ ব্যাপার। এটা বিজ্ঞানের একটা জটিল জিনিস, আপনারা বুঝছেন। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। ব্রেইন তার মানে সবার খুব পরিষ্কার আছে। আমি টেস্ট করলাম যে
ব্রেনটা বুঝতে পারতেছে কিনা, কতটুকু পর্যন্ত সায়েন্স আমরা বলবো। আচ্ছা এবার শুনেন, কার্বন মানে কি? কার্বন মানে আদম, হাওয়া মানে হাইড্রোজেন। একটা কার্বন সর্বোচ্চ কয়টা হাইড্রোজেন নিতে পারে? 4টা। আচ্ছা এবার যে জায়গায় আমি ছিলাম, খুব ইম্পর্টেন্ট, এই যে পৃথিবীটা, এই পৃথিবীটার চাইতে আমরা জানি যে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়, এটা সবাই জানে, এটা ওকে ফাইন। এই যে আলোটা দেখতেছেন না, এই আলো 1 সেকেন্ডে যদি পৃথিবীর চতুর্দিকে চক্কর লাগায়, গোটাল পৃথিবীটা প্রতি সেকেন্ডে সে 7 বার চক্কর লাগাইতে পারে। 1 সেকেন্ডে, জাস্ট ঘড়ি ধরলেন 1 সেকেন্ড হইল, সারা পৃথিবীটা সে 7 বার চক্কর লাগাইলো। তাহলে আপনি বুঝতে পারছেন আলো 1 সেকেন্ডে কত দৌড়ায়? প্রায় 3 লাখ কিলোমিটার। 3 লাখ কিলোমিটার। আচ্ছা আলো 1 সেকেন্ডে 3 লাখ, এটা শুনেন আগে, তাইলে বুঝবেন যে আল্লাহ কি কাজ করছে। এইটা 1 মিনিটে কত যাবে, 1 ঘন্টায় কত, 10 ঘন্টায় কত, 24 ঘন্টায় কত, 1 সপ্তাহে কত, 1 মাসে কত, 3 মাসে কত, 6 মাসে কত, 9 মাসে কত, 1 বছরে আলো যখন এরকম দৌড়ায় সেটাকে বলে 1 আলোকবর্ষ। কি বলে বলেন? 1 আলোকবর্ষ। শোনেন, খুব ইম্পর্টেন্ট, এই যে আমাদের যে পৃথিবী, সূর্য যেই মিল্কি ওয়ের মধ্যে আছে, যেই ছায়াপথের মধ্যে আছে, এই ছায়াপথের এই পাশ থেকে এই পাশ, ধরেন যে আমি এইখানে আছি, এইখান থেকে ওইখানে আমার রাস্তাটা পার হইতে ধরেন 10 মিনিট লাগবে। তা যেই আলো 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার দৌড়ায়, এইটা আমরা যে সৌরজগতে আছি, সেই সৌরজগতের এই পাশ থেকে এই পাশের আলো যাইতে বলেন তো কতক্ষণ টাইম লাগতে পারে? জাস্ট আমরা যে পৃথিবীর এই জায়গায় আছি, কতক্ষণ টাইম লাগতে পারে? কি 1 মাস লাগবে? 1 বছর? 10 বছর? 100 বছর? 1000 বছর? 10,000 বছর? 1 লক্ষ বছর লাগবে। আমরা যেই মিল্কি ওয়ের মধ্যে আছি, এইখানে আলো এক পাশ থেকে আরেক পাশে যাইতে লাগবে 1 লক্ষ বছর। আপনার কি মাথায় ঢুকতেছে? যেই জায়গাটা আমরা আছি, মানে আপনার গ্রাম, এই গ্রামটা, এই যে জায়গায় আমরা পৃথিবী সৌরজগৎ আছে, এখানে 1 লক্ষ বছর লাগবে এই জায়গা থেকে এই পাশ থেকে এই পাশে আলোর যাইতে। আচ্ছা যে কাউকে জিজ্ঞেস করি, এইরকম এই যেটা এক পাশ থেকে আরেক পাশে আলোর যাইতে 1 লক্ষ বছর লাগে, এইরকম কতগুলো গ্যালাক্সি, কতগুলো ছায়াপথ পৃথিবীতে থাকতে পারে? 100টা হবে? 1000? 10,000? 1 লক্ষ? 10 লাখ? 1 কোটি? 10 কোটি? 100 কোটি? 1000 কোটি? 10,000 কোটি? 1 লাখ কোটি? শুনলে অবাক হয়ে যাবেন, এইরকম 2 লক্ষ কোটি, 2 লক্ষ কোটি গ্যালাক্সি ছায়াপথের সন্ধান বিজ্ঞানীরা পাইছে। এবং বিজ্ঞানীরা বলতেছে এইটা আমরা যেটা দেখছি তার সামান্যতম অংশ মাত্র, সামান্যতম। এই সামান্যতম অংশের ব্যাখ্যা যখন আপনি দেখবেন, মাথাটা তার সব, যে ভাই আমরা তাইলে দুনিয়া কোন জায়গায় বসে আছি? 2 হাত জমি নিয়ে মারামারি, হ্যাঁ 500 বিঘা জমি, 1000 বিঘা, ভাই আপনি 1 ফোঁটা পানিও না, নাথিং। তাইলে আল্লাহ কি বানাইছে এটুকু বুঝতে পারছেন তো? আচ্ছা এবার দেখেন ইন্টারেস্টিং জিনিস, এবার দেখেন একটা ইন্টারেস্টিং জিনিস। আচ্ছা আপনি চিন্তা করেন তো, আল্লাহ এরকম পাওয়ারফুল, এরকম পাওয়ারফুল আল্লাহ, এত যার সাম্রাজ্য, উনি একটা চিঠি লিখতেছেন, ধরেন যে একটা বই লিখতেছেন, এবং সেই বইটা কোনো প্রেসে ছাপায় নাই, উপর থেকে, শুনেন আগে মন দিয়া, এখন আমরা যাচ্ছি, আল্লাহ কি বুঝছেন তো? একটু আইডিয়া হয়েছে। উনি হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বিভিন্ন নবীদেরকে বিভিন্ন বই দিয়ে দিলেন, আসমানি কিতাব, আসমান থেকে আসছে। যেমন নীলখাতে যদি কোনো বই বানায় বলে নীলখাত, যদি কোথাও অক্সফোর্ড থেকে ছাপায় যে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রেস থেকে বের হয়েছে, তাই এটা আসমানি কিতাব। এইরকম ধরেন যে যত আসমানি কিতাব আছে তার মধ্যে আমরা একটা নিয়ে শুধু আলোচনা করি, সেটা হচ্ছে কোরআন। এই কোরআনটা আল্লাহ যে লিখছে, আপনি চিন্তা করেন যে এরকম পাওয়ারফুল হবে, তিনি যেই জিনিসটা লিখবেন সেটা কি আপনার আমার মতন হবে? এটার মধ্যে তো এমন কিছু জিনিস দেওয়া লাগবে যেটা অন্য কেউ চিন্তার মধ্যে আনতে পারবে না। কিরকম? কোরআনের মধ্যে আল্লাহ 2 জনের তৈরি হওয়াকে, 2 জনের সৃষ্টি হওয়াতে একটা মিল রাখছেন। তার মধ্যে একজন হচ্ছে প্রথম যে মানুষ, কার্বন, কি নাম? আদম।
আরেকজন আছে যেটা হচ্ছে ঈসা নবী, ঈসা আলাইহিসসালাম। তাহলে আল্লাহ কোরআনের মধ্যে এই দুই বিজ্ঞানীর তৈরি হওয়াটা আল্লাহ ভিন্নভাবে হয়েছে এটা বলছে। এই দুই নবীর তৈরি হওয়াটা আল্লাহ বলছে ভিন্নভাবে। দুই নবীর তৈরি হওয়াটা কিভাবে হয়েছে? ভিন্নভাবে। আদম আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম দুইজন ভিন্নভাবে তৈরি হয়েছে। আপনি যে অবাক হবেন, কোরআনে আদম এবং ঈসা এই দুইজনের কথাই 25 বার করে আসছে। কতবার? বুঝেন নাই? আচ্ছা আচ্ছা, বলেন তো আদম আলাইহিসসালামকে যে আল্লাহ তৈরি করছে, আদম আলাইহিসসালামের কোনো বাবা মা কেউ আছে? আছে? আল্লাহ ফু দিলেন, সেখান থেকে আদম নবী মানে মাটি থেকে, সেখান থেকে হচ্ছে জান আসলো, রূহ ফুঁকে দিলেন, তারপরে হচ্ছে আদম চলে আসলো। ঈসা নবী আমরা জানি যে ওনার মরিয়মের শরীরে পেয়েছি, বিবি মরিয়ম আলাইহিসসালামের শরীরে। ঈসা আলাইহিসসালামের বাবার নাম কেউ জানে? আছে? তাহলে দেখেন তো, আদম যেভাবে তৈরি হয়েছে ঈসা এইভাবে তৈরি না? ইন্টারেস্টিং জিনিস। এই যে আমাদের শরীরের একটা দেহের অংশ নিয়ে, দেহের একটা অংশ নিলাম, নিয়ে যদি আমি একটা মানুষ তৈরি করি, এইটাকে বিজ্ঞানের ভাষায় বলে ক্লোনিং বলে। কি বলে বলেন তো? কি বলে? ক্লোনিং। আচ্ছা থামেন আগে। আচ্ছা বলেন তো, এই যে আমাদের শরীর থেকে একটা কোষ নিল, নিয়ে আমাদের শরীর থেকে নিয়ে, ধরেন যে আমার শরীর থেকে নিল, নিয়ে যদি একটা মানুষ বানায় ঠিক আমার মতো হবে, ঠিক আমার চেহারা, এবং এই জিনিসটাকে বিজ্ঞানীরা বলে ক্লোনিং। কি বলে? ক্লোনিং। ক দিয়া, নামটা বলেন তো কি? ক্লোনিং। ক্লোনিং ওই যে কয় না ক্লোন মোবাইল, মানে মোবাইলের নকল, এরকম ক্লোনিং। তা আমি যখন মেডিকেল কলেজে পড়তাম, আমার বড় ভাই একবার বলতেছে, নাবিল মানুষ তো মানুষকে বানাই ফেলছে। কিভাবে? যে এই যে ক্লোনিং করে দেখো, যে একজনের শরীর থেকে একটা দেহকোষ নিল, ঠিক ওই রকম একটা লোক বানাই ফেললো। চিন্তা করেন, কিন্তু এটা কিন্তু মানুষটা এখন পারে। তা আমি অনেকটা বললাম যে ভাই দেখেন, আল্লাহ কিন্তু মানুষের শুরুটাই করছে ক্লোনিং দিয়ে। বলছে কিরকম? দেখেন আল্লাহ ক্লোনিং করলো কিরকম করে, দেখেন খুব ইন্টারেস্টিং। আল্লাহ একটা শরীরের যে কোনো একটা অংশ নিল, ফু দিল, আদম হইল। মরিয়ম যে বিবি মরিয়ম, তার শরীরে একটা ফু দিল, সেখানে ঈসা নবী হইল। আচ্ছা ইন্টারেস্টিং জিনিস। ও এখানে আমি একটা জিনিস বলি আগে, এখানে একটা জিনিস বুঝতে পারেনি। হাওয়া আলাইহিসসালাম যে আছে না, হাওয়া, হাওয়া নবী, আর কি বলে, কি বলছি আমি, হাওয়া নবী বলছি। আদম আলাইহিসসালামের যে স্ত্রী হাওয়া, ওনাকে তৈরি করা হয়েছে কিসের উপর ভিত্তি করে? আদম আলাইহিসসালামের শরীরের একটা অংশ থেকে হাওয়াকে তৈরি করছে না? আর বিবি মরিয়ম ওনার শরীরের একটা অংশ থেকে তৈরি করছে ঈসা আলাইহিসসালাম। আমরা যদি এখানে যে কোনো একটা পুরুষের শরীর থেকে একটা অংশ নেই, নিয়ে যদি একটা মানুষ বানাই ফেলি, সেই মানুষটা ঠিক যার শরীর থেকে নিয়েছি ওই রকম হবে। একটা মেয়ের শরীর থেকে যদি নেই, তাহলে ওই যেই নতুন মানুষটা তৈরি হবে ঠিক ওই মেয়েটার মতো হবে। তার মানে আমার শরীর থেকে নিলে ঠিক আমার মতো, ওই নোবেলের শরীর থেকে নিলে ঠিক নোবেলের মতো, তার মানে যার মতো নিব ঠিক সেই রকম। আচ্ছা বলেন তো আমাকে, আদম আলাইহিসসালামের শরীর থেকে, আদম আলাইহিসসালামের শরীর থেকে যে ক্লোনিং করে যিনি তৈরি হইলেন হাওয়া, উনি কি নারী না পুরুষ? নারী। বিজ্ঞানীরা বলতেছে ক্লোনিং এর মূল শর্ত যেই রকম পুরুষ ঠিক ওই রকম হবে, যেই রকম নারী ঠিক সেই রকম। কিন্তু আল্লাহ কিভাবে ক্লোনিং করলেন? পুরুষের শরীর থেকে একটা অংশ নিলেন, নিয়ে ক্লোনিং করে বানাইলেন নারী। বিজ্ঞানীরা বলতে পারে এটা আল্লাহ একবার করছে, আল্লাহ আরেকবার ইন্টারেস্টিং একটা জিনিস করলো। সেটা কি? বিবি মরিয়ম আলাইহিসসালাম, বিবি মরিয়ম ওনার শরীরের ক্লোনিং করলো, করে নারী থেকে ওইখানে ওনার শরীরে কাকে বানাইলো? ঈসা নবী। নারী থেকে বানাইলো পুরুষ। বিজ্ঞানীরা যত আবিষ্কার করছে এখনো খুঁজেই পাচ্ছে না যে পুরুষের ক্লোনিং করে নারী, নারীর ক্লোনিং করে পুরুষ এটা হইতে পারে। বিজ্ঞানের কোনো সূত্র এখানে কাজ করে না। তার মানে আল্লাহ যে মানুষকে বলছে যে সামান্যতম জ্ঞানের অধিকারী করে তোমাকে বানাইছি, এইটার প্রমাণ কি আপনারা এখানে বুঝতে পারতেছেন? এইটুকু বুঝতে পারছেন? আচ্ছা, আমার মনে হচ্ছে আলোচনাটা অনেক কঠিনের দিকে গেছে। এখন আমরা সবচেয়ে কঠিন জিনিসটা বলছি, এখন আমরা সহজের দিকে চলে আসবো এবং যেটা প্র্যাকটিক্যালি লাগবে সেই জিনিসটায় যাব। আমরা নর্মালি 100 বছর বাঁচি না, ধরলাম। আপনার কি শার্কের নাম শুনছেন? শার্ক। শার্ক কি একটা এক রকমের হচ্ছে যে ওই যে জলজ প্রাণী না, শার্ক? একটা শার্ক গড়ে 400 বছর বাঁচে, 400 বছর। আর সবচেয়ে বেশি যে শার্কটা বাঁচে, এরকম 700 বছর পাওয়া গেছে যে এরকম একটা শার্কও বাঁচছে 700 বছর। আমাদের দাঁত সারা জীবনে কয়বার চেঞ্জ হয়? একবার ছোটবেলায় উঠে, আর একবার দাঁত পড়ে যাওয়ার পরে আরেকবার। সাধারণত কয়বার চেঞ্জ হয় আমাদের দাঁত? 2 বার।
শুনলে অবাক হয়ে যাবেন, শার্কের যে শরীরের যে দাঁত 20,000 বার থেকে 30,000 বার চেঞ্জ হয় শার্কের শরীরের দাঁত। এবং ওদের দাঁতটা কিভাবে চেঞ্জ হয় জানেন? ধরেন যে ওদের সামনের সারির দাঁতগুলো আস্তে 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 পড়তেছে, তখন সামনের সারির দাঁতগুলো যখনই পড়ে গেল, পিছনের সারির দাঁতটা অটোমেটিক সামনে চলে আসলো। ইন্টারেস্টিং না? তার মানে সামনের সারির দাঁত পড়ে গেছে, পিছনের সারির দাঁত সামনে চলে আসছে। এইটা হচ্ছে শার্কের ক্ষেত্রে। আচ্ছা, আমাদের শরীরে হাড্ডি আছে, গোস্ত আছে, ঠিক না? আচ্ছা, আপনারা কি ওই যে গরুর মাংস, খাসির মাংস কুরকুরি চিনেন? মানে খাইতে খুব মজা লাগে, ওই যে মুরগির রানের যে অংশটা খাইতে টেস্ট, ওই টাইপের, বুঝতে পারছেন তো? গোটাল শার্কের যে শরীরটা, এটা হচ্ছে ওই কুরকুরি দিয়ে তৈরি। তার মানে গোটাল শার্কের শরীরে কোনো হাড্ডি নাই, সব হচ্ছে তরুণ হাড্ডি, সব হচ্ছে কুরকুরি। আমরা সাধারণত কি গোস্ত রান্না করছে 100 মিটার বা 50 মিটার দূর থেকে টের পাই। শার্ক 1 কিলোমিটার দূর, ওইখান থেকে রক্তের স্মেল সে টের পায়। 1 কিলোমিটার দূর থেকে রক্তের স্মেল সে 1 কিলোমিটার দূর থেকে সে টের পাইতে পারে। সমুদ্রের মধ্যে নীলতিমি থাকে না? আচ্ছা বলেন তো, নীলতিমি কি মাছ না স্তন্যপায়ী প্রাণী? স্তন্যপায়ী। একটা নীলতিমি একবার যখন বাচ্চাকে দুধ খাওয়ায়, 200 থেকে 300 লিটারের মতো দুধ খাওয়ায়। এবং সে যে দুধ খাওয়ায়, নীলতিমির শরীরের দুধটা কিভাবে করে জানেন? সে হচ্ছে ওই যে আমরা যেমন বডি স্প্রে করি না, এরকম ওই তার শরীর থেকে ওই দুধটা সে হচ্ছে বাচ্চার শরীরে স্প্রে করে। তা আপনার নর্মালি কি মনে হবে? নীলতিমি তো থাকে হচ্ছে পানির মধ্যে, পানিতে আপনি যদি একটা হচ্ছে এই যে গরু দুধ যদি হচ্ছে দেন, তাহলে ওই দুধটা পানিতে মিশে যাবে না? আল্লাহ কি সায়েন্টিফিক! নীলতিমির যে শরীরে যে দুধটা তৈরি হয়, সেইটার 40 থেকে প্রায় 60% হচ্ছে ফ্যাট। আর আমাদের এই যে গরু, ছাগল, এগুলোর শরীরে যে দুধ পাওয়া যায়, এগুলো 8 থেকে 10% ফ্যাট। যে ভাইয়া ফ্যাট হইলে লাভটা কি? ফ্যাট মানে চর্বি। বলেন তো, চর্বি আর পানি একটা আরেকটার সাথে কি মিশে কি মিশে না? তেল আর জল মিশে কি মিশে না? তার মানে নীলতিমির শরীরে যেই দুধটা তৈরি হয়, সেটার 40 থেকে 60% হচ্ছে ফ্যাট। এবং এই কারণে ওইটা পানিতে মিশে না, নীলতিমির বাচ্চা সুন্দরভাবে খেয়ে আস্তে আস্তে বড় হতে থাকে। আচ্ছা, এখানে যারা আমরা আছি, এখানে যারা আছি, প্রত্যেকের শরীর থেকে একটা রশ্মি নির্গত হয়। রশ্মি, আমাদের শরীর থেকে যে রশ্মিটা নির্গত হয়, সেটার একটা স্পেশাল নাম আছে, TIR। কি নাম বলেন তো? বলেন। TIR একটা রশ্মি নির্গত হয়। আচ্ছা, চাঁদ যে আল্লাহর নবী যখন দ্বিখণ্ডিত করছেন, রশ্মি মানে হচ্ছে তার মধ্যে একটা শক্তি আছে, শক্তি। চাঁদ যখন আল্লাহর নবী দ্বিখণ্ডিত করছেন, তখন নফল নামাজ পড়লেন, আল্লাহর কাছে চাইলেন, চাঁদের দিকে এরকম করে একটা অঙ্গুলি নির্দেশ করলেন না? আচ্ছা, অঙ্গুলি যখন নির্দেশ করছে, ওইখানে কিন্তু আল্লাহ কিভাবে করছে এটা আল্লাহ জানেন, কিন্তু আমরা এখন বিজ্ঞান বুঝতে পারি এইটুক, যে আমাদের শরীর থেকে প্রতি মুহূর্তে রশ্মি নির্গত হচ্ছে, এবং সেই রশ্মির একটা শক্তি আছে। আমাদের প্রত্যেকের শরীর থেকে যে রশ্মিটা নির্গত হয়, এইটা হচ্ছে 100 ওয়াটের মতো। কত ওয়াট? 100 ওয়াট। ধরেন যে একটা লাইট, 100 ওয়াটের বাল্ব যেই তাপ দেয়, আপনার প্রত্যেকটা মানুষের শরীর থেকে পূর্ণবয়স্ক অবস্থায় 100 ওয়াটের মতো তাপ তৈরি হয়। আচ্ছা, এই যে এখানে যতজন আছেন, দেখেন প্রত্যেকের শরীরে তাপ বের হচ্ছে, এই জন্য এখানে কিন্তু এরকম ঠান্ডা লাগতেছে না, গরম লাগতেছে না? গরম লাগতেছে না, কারণ প্রত্যেকের শরীর থেকে 100 ওয়াটের মতো তাপ আসতেছে। তা আমাদের শরীর থেকে যে প্রতি মুহূর্তে TIR রশ্মি নির্গত হয়, এক রকমের IR রশ্মি, আল্লাহর নবী যখন অঙ্গুলি নির্দেশ করছেন, এই রশ্মিটা নর্মালি 100 ওয়াট দিয়ে তো আর চাঁদের কিছুই হবে না, কিন্তু আল্লাহ যদি চান, এরকম কি করতে পারেন না, যে সেই রশ্মিটার কম্পাঙ্ক আল্লাহ এমন বাড়াই দিয়েছে, যে এত বহুগুণে শক্তিশালী করে দিয়েছে, যে ওইটা যে চাঁদের যে গোটাল কাঠামো, সেই কাঠামোটা ভাঙতে পারেন। আচ্ছা, এক্সাম্পল দিই। সমুদ্রের মধ্যে পানি আছে, পানির মধ্যে যখন উচ্ছ্বাস তৈরি হয়, জলোচ্ছ্বাস হয়, সবকিছু ভেঙে চুরে চুরমার করে নিয়ে যায় না? সমুদ্রের পানি তো। তা আল্লাহ যদি চান যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকের শরীর থেকে বের হয় একটা রশ্মি, তা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় যখন অঙ্গুলি নির্দেশ করলেন, আল্লাহ যদি চান, ওইটা তো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াই দিয়ে, ওই যে শক্তি, সেই শক্তি দিয়ে বহু গুণ বাড়াইতে হবে। ইচ্ছে করলে কিন্তু আল্লাহ ওই চাঁদকেও দ্বিখণ্ডিত করতে পারেন। আল্লাহ আকবার বলবেন না? সূর্য যে আছে না, সূর্য প্রতি সেকেন্ডে প্রায় 600 মিলিয়নের মতো করে জ্বালানি সে খরচ করতেছে। 600 মিলিয়ন টন জ্বালানি সে খরচ করতেছে। এবং সেইটার যে শক্তি, সেইটা দিয়ে আমরা কি সারা দুনিয়ার সবাই
দেখা যাচ্ছে শরীরকে গরম করতেছি, রোগ প্রতিরোধ ব্যবস্থার সাথে ফাইট করতেছি, এই জিনিসটা হচ্ছে। তা আমি যে জিনিসটা প্রথমে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের আল্লাহর কোয়ালিটি, আল্লাহর শক্তি সম্বন্ধে সামান্য কিছু জিনিস দিয়ে আমরা এক্সাম্পল দিয়ে মিলাইছি। এখন আমরা প্রত্যেকে চাই যে আমাদের লাইফটা যাতে খুব প্রোডাক্টিভ হয়, ঠিক না? প্রোডাক্টিভ লাইফের জন্য কয়েকটা ফর্মুলা বলবো, এই কয়েকটা ফর্মুলার সাথে সাথে লিখবো খুব দ্রুত। বলেন তো, ইসলামী দিনটা শুরু হয় কি ফজর থেকে না মাগরিব থেকে? প্রত্যেকটা দিন আমরা শুরু করব মাগরিব থেকে। কি থেকে বলেন তো? মাগরিব। মাগরিব থেকে প্রত্যেকটা দিন শুরু হবে। তার মানে প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে রুটিন করব, তারপরের দিন মাগরিব পর্যন্ত রুটিনটা থাকবে প্রত্যেক দিন। দ্বিতীয় হচ্ছে প্রত্যেক দিন 4 থেকে 5টা ঘন্টা টাইম ব্লক করবো যে এই টাইম এটা, এই টাইম এটা, এই টাইম এটা পড়বো। এবং মাথায় রাখতে হবে একটা না পড়বো না, প্রত্যেক ঘন্টায় সর্বোচ্চ 20 মিনিট থেকে 25 মিনিট একটা না পড়বো। এরকম প্রত্যেক ঘন্টায় মিনিমাম 2টা সেকশন, 2টা আলাদা ভাগ করে পড়বো। এবং যখন আমরা পড়বো, পড়ার সময় একটা মৌলিক বুদ্ধি মাথায় রাখবো। সেটা কি? আমরা যখন পড়তেছি না, পড়ার সময় বাম হাতটা মুষ্টি করে ধরেন তো, মুষ্টি করে ধরেন, বাম হাতটা মুষ্টি করে ধরবো যখন আমরা পড়বো একটা জিনিস। যখন আমি রিভিশন দিব তখন বাম হাতটা মুষ্টিটা ছেড়ে দিলাম, ডাইন হাতটা মুষ্টি করে ধরবো। রিভিশন দেওয়ার সময় কোনটা? ডাইন হাত মুষ্টি করে ধরবো রিভিশনের সময়। খেয়াল থাকবে। রাতে ঘুমানোর আগে রিভিশন, সকালে ঘুম থেকে উঠে রিভিশন। প্রত্যেক ঘন্টায় বুক ভরে একটু শ্বাস নেন, প্রত্যেক ঘন্টায় এরকম 5 থেকে 10 বার করবো। প্রত্যেক ঘন্টায় এটা করতে হবে। আচ্ছা, অনেকের হয় না ডায়রিয়াতে অনেক লোক মারা যায় না? শোনেন, ডায়রিয়া যখন হয় তখন একটা কোষের সাথে আরেকটা কোষের কথা বলা বন্ধ হয়ে যায়, কানেকশন নষ্ট হয়ে যায়। এবং ডায়রিয়া যদি হয়, এটা খুব ইম্পর্টেন্ট। ডায়রিয়া যদি কারো হয়েছে এবং ওই সময় যদি দেখেন যে তার প্রস্রাব হচ্ছে না, তাহলে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যাবেন, না হলে দেখা যাবে আল্লাহ না করুক কিডনি ফেইলিওর হয়ে লোকটা মরে যেতে পারে। ডায়রিয়া হয়ে গেলে স্যালাইন তো খাওয়াবে নেই, তার সাথে জিঙ্ক আছে না, জিঙ্ক প্রত্যেক দিন জিঙ্ক খাইতে হবে 15 দিনে 2 বার করে 15 দিন। এবং ওই জিঙ্কটা কি করবে জানেন? ডায়রিয়া হলে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে না, সেটা এবড়ে থেবড়ে হয়ে যায়। ওই যে হঠাৎ করে গাড়ি চালাইতে গিয়ে অ্যাক্সিডেন্ট হইলে শরীরের কোনো জায়গায় একটা ওই ছিলে যায় না, ওইরকম ডাইজেস্টিভ সিস্টেমটা ওইরকম ছিলে যায়। ওই যে আপনি জিঙ্কটা খাইলেন, সেটা ডাইজেস্টিভ সিস্টেমটাকে সুন্দর করে রিপেয়ার করে। মলম যেমন একটা জায়গাকে সুন্দর করে রিপেয়ার করে, ওই কাজটা করে। এবং আরেকটা কাজ করে, সেটা কি? সেটা হচ্ছে ওই জিঙ্ক আবার আপনার যে ডাইজেস্টিভ সিস্টেম, সেইখানে পানি ধরে রাখতে সে হেল্প করে। এটা একটা ইম্পর্টেন্ট। মেয়েরা যারা আছেন দেখবেন যখন মা হয় তখন তার শরীরে হরমোনের বিভিন্ন চেঞ্জ হয়। এই কারণে মেয়েদের প্রথম প্রেগনেন্সির প্রথম দিকে দেখা যায় যে একটা মর্নিং সিকনেস, বমি বমি ভাব আসে। তা বিজ্ঞানীরা আমেরিকা, ইউরোপে থ্যালিডোমাইড নামে একটা ড্রাগ বের করলো, যেটা মিরাকল। কি করে? মেয়েদের মর্নিং সিকনেস নষ্ট করে দেয়, মানে মর্নিং সিকনেসের প্রবলেমটা দূর করে দেয়। ওই ওষুধ খেতে গিয়ে দেখা গিয়েছে 10,000-এর মতো বাচ্চা তাদের হচ্ছে ব্রেইনের ডেভেলপমেন্টের সমস্যা হয়েছে। এবং 10,000-এর বেশি বাচ্চা কারো হাত, কারো পা, ঠোঁট এগুলোর বিভিন্ন অঙ্গের সমস্যা নিয়ে পরবর্তীতে প্রতিবন্ধী হয়ে চ্যালেঞ্জড বাচ্চা হয়ে পৃথিবীতে আসছে। এই জন্য মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে আন্দাজে কোনো ওষুধ খাবেন না, খুবই ইমানদার ডাক্তার দেখে একেবারে বুঝে শুনে। অনেক সময় মায়ের গর্ভে যখন বাচ্চা আসে তখন দেখা যায় যে ডায়াবেটিস হয়। কি করে? কয় যে ডায়াবেটিস হয়েছে, এই সময় মুখে ওষুধ খাবে। নো, মায়ের গর্ভে যখন বাচ্চা, ওই সময় ডায়াবেটিস হলে ইনসুলিন তাকে শরীরে দিতে হবে, কারণ ইনসুলিনটা বাচ্চার কোনো ক্ষতি করবে না মায়ের গর্ভে যখন বাচ্চা। কিন্তু ওই সময় যে ওষুধ খায়, ওই ওষুধ সরাসরি বাচ্চার শরীরের গিয়ে তার ব্রেন, লিভার, কিডনি ধ্বংস করে দিতে পারে। মায়ের গর্ভ থেকে যখন পৃথিবীতে বাচ্চা আসলো, আল্লাহ ওই বাচ্চাকে খাওয়ার জন্য মায়ের গর্ভে ওই একটা কানেকশন লাইন বানাইছিল, যেটাকে বলে অমরা। আর পৃথিবীতে যখন আসলো তখন তার জন্য হচ্ছে মাতৃদুগ্ধ। কোনো কারণে কোনো মেয়েরই উচিত না মায়ের দুধ থেকে বাচ্চাকে বঞ্চিত করা। কেন? কারণ ওই দুধের মধ্যে আছে এক রকমের রোগ প্রতিরোধক ইমিউনোগ্লোবুলিন। আর বাজারের যে ফর্মুলা মিল্ক থেকে শুরু করে গরুর দুধ যা কিছু খাওয়াবেন, কি হবে? ব্রেনের ডেভেলপমেন্টের সমস্যা, রোগ প্রতিরোধ ক্ষমতার সমস্যা, বাচ্চা কান্নাকাটি করবে, অ্যালার্জির সমস্যা। দেখবেন যে ওই বাচ্চা যে আছে, সেই বাচ্চার মায়ের প্রতি যে আন্তরিকতা, সেটাও কমে যাবে। তার মানে আল্লাহ যেটা ন্যাচারালি আমাদের জন্য বানিয়েছেন অসাধারণ। অনেকের দেখবেন ডায়াবেটিস আছে না, ডায়াবেটিসের রোগী ভালো করে খেয়াল রাখবেন, তার যদি পায়ের মধ্যে কোনো কাটা ঢুকে, পায়ের মধ্যে কোনো আঘাত ঢুকে, আমরা প্রায় ওয়ার্ডে এরকম রুগী পাই, টেরে পাই নাই, ডায়াবেটিসের রুগী পায়ের মধ্যে আস্তে 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 একটা ফোড়া থেকে গোটাল পা কেটে ফেলতে হয়েছে। ডায়াবেটিসের রুগী প্রত্যেকদিন পাটা একদম পায়ের তালাটা সুন্দর করে চেক করবেন, কোনো জায়গায় সামান্যতম ফুটা আছে কিনা, তাহলেই সাথে সাথে হচ্ছে ডক্টরের কাছে নিয়ে যাবেন। জ্বর যখন হয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না, জ্বর যদি হয়, জ্বর হচ্ছে আগুন, এটাকে পানি দিয়ে মোকাবেলা করো। বিজ্ঞানীরা এখন দেখতেছে
যে কোনো জ্বরের 1 নাম্বার, জ্বর কিন্তু রোগ না, উপসর্গ। এটার 1 নাম্বার ট্রিটমেন্ট হচ্ছে যখনই জ্বর হয়েছে তাকে পানি দিয়ে শরীরটা মুছায় ফেলেন, ঠান্ডা না লাগলে গোসল করায় ফেলেন। লাভটা কি? পানির একটা অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে পানি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তাপকে সাথে নিয়ে যায়, তাপকে সাথে নিয়ে যায়। তার মানে আপনি এই যে আমি যে ঘামতেছি, কেন? শরীর থেকে অতিরিক্ত তাপটা বের হয়ে যাচ্ছে। এয়ার কন্ডিশন মেশিন যখন লাগানো থাকে দেখবেন না যে মেশিন থেকে হচ্ছে যে প্রতি মুহূর্তে বাইরে ফোটায় 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 পানি পড়ে, কেন? শরীর যেমন আমাদের ঘামের মাধ্যমে তাপমাত্রা, পানি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে তাপকে সাথে নিয়ে যাবে। এয়ার কন্ডিশন মেশিন এরকম বাইরে তাপটাকে নিয়ে গিয়ে ফেলে দিল পানি আকারে, রুমটার মধ্যে যে টেম্পারেচার ওইটা মেনটেন করলো। ঠিক তেমনি করে যে কারো যখন জ্বর হয়েছে সাথে সাথে কি করবেন? শরীরটা একদম সুন্দর করে স্পঞ্জ করে ফেলবেন, পারলে গোসল করা নেবেন যদি ঠান্ডার সমস্যা না থাকে। আরেকটা জিনিস বলে রাখি, অনেকেই লিভারের সমস্যা আছে না, লিভারের মধ্যে চর্বি জমছে, 1 নাম্বার ট্রিটমেন্ট কি সেটা? সেটা হচ্ছে চিনি জাতীয় যত খাবার আছে হারাম, বাতিল, বাতিল করে দেন। বাতিল করে টক দই খান, তার সাথে হচ্ছে ওই যে গ্রিন টি যে আছে সেইটা একটু খান। এবং একটা জিনিস বলে রাখি, গাছের যে ন্যাচারাল যে মধু সেইটার যে বৈশিষ্ট্য, কেনা মধুর ওই বৈশিষ্ট্য হবে না। গাছের যে ন্যাচারাল মধু সেইটা অ্যান্টিঅক্সিডেন্ট, রোগ প্রতিরোধ ক্ষমতায় ভরপুর, এবং সেইটা আপনার শরীরের গ্লাইসেমিক ইন্ডেক্সটাকে ঠিকভাবে কন্ট্রোল করবে, ডায়াবেটিসের সমস্যা হবে না। কিন্তু দোকানের খাইলে ওইটা আপনার জন্য প্রবলেম করবে। এরপরে ওই যে ঘি আছে না, অনেকে কয় ভাই ঘি খাচ্ছি কাজ কম হচ্ছে। হ্যাঁ, বাড়িতে তৈরি করা যে ঘি সেটা কিভাবে হয় জানেন? দুধ থেকে দই, দই থেকে মাখন, মাখন থেকে ঘি, এটা বাড়িতে বানানো। আর কোম্পানি যখন বানায় তখন সরাসরি ক্রিমটা উঠাই নিয়ে সেখান থেকে দই করে। ইন্টারেস্টিং পয়েন্ট, সহজ করে বলি, বাড়িতে বানানো ঘি এইটা 1000 গুণে ভালো যে কোনো কোম্পানির, সারা দুনিয়ার যে কোনো দামি ঘিয়ের চাইতে 1000 গুণে ভালো। কেন? কারণ ওইখানে এমন উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয় যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেয়, আমাদের হজম শক্তি বাড়ায় দেয়, আমাদের হচ্ছে ওই যে ওইটাকে যেটা বলে খাবারের যেই প্রয়োজনীয় অংশটাকে ঠিকভাবে অ্যাবজর্ব করতে হেল্প করে। এই সবগুলো জিনিস যদি ভালো করে মাথায় রাখেন তাহলে একটা জিনিস বলে রাখি, গ্যাস্ট্রিকের সমস্যা অনেকে ভুগতেছেন না? গ্যাস্ট্রিক আছে না? 1 নাম্বার গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছেন, এই কাজটা করেন। সেটা কি? সেটা হচ্ছে খাবার আগে একটু কুসুম কুসুম গরম পানিতে ইয়া দিয়ে দেন, ভিনেগার দেন, দিয়ে খেয়ে নেন দেখবেন, এবং খাওয়ার পরে টক দই খাবেন। আর সকালবেলা পারলে একটু মেথি খাবেন। বিশ্বাস করেন, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি যেটাকে হাইপার অ্যাসিডিটি, এটা আল্লাহর রহমতে একদম নাই হয়ে যাবে। বনসাই ট্রি কারা দেখছেন? বনসাই ট্রি দেখেন নাই? ছোট্ট একটা জায়গার মধ্যে একটা বড় গাছ, ছোট্ট, ওইটাকে বলে বনসাই ট্রি। আর এই যে বাইরে যে বিশাল বিশাল বৃক্ষরাজি, এই 2 গাছ কিন্তু সেম। যেটা বনসাই ট্রি মানে একটা পটের মধ্যে হয়, একটা বক্সের মধ্যে, রুমের মধ্যে হয়, এইটার বীজ আর ওইটার বীজ সেম। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এইটা খুব আরামের মধ্যে ছিল, ব্রয়লার মুরগির মতো ছিল, এই জন্য সে অসাধারণ হইতে পারেনি। আর যে হচ্ছে বাইরে ছিল, রোদ বৃষ্টি ফাইট করছে, তার সাথে লড়াই করছে, সে আস্তে 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 মহির হয়ে বিশাল হয়েছে। আপনারা আপনাদের সন্তানদের কি বনসাই ট্রি বানাইতে চান না বৃক্ষরাজি অসাধারণ কিছু বানাইতে চান? এই কথা কন না কেন? অসাধারণ, অসাধারণ বানাইতে চাইলে কি বাড়িতে এক গোল্ড ফিশের নাম শুনছেন? গোল্ড ফিশ, এইটা দেখা যায় গোল্ড ফিশ 9 সেকেন্ড পর্যন্ত একটা জায়গায় ফোকাস করতে পারে। আমরা যারা মানুষ আছে না, মাইক্রোসফট কোম্পানি বের করছে মাত্র 8 সেকেন্ড আমরা ফোকাস করতে পারি। কয় সেকেন্ড? 8 সেকেন্ড। এত ব্রেইনের ক্যাপাসিটি কমছে। কারণটা কি? কারণ হচ্ছে আমরা দেখা যায় অপ্রয়োজনীয় জিনিস নিয়ে মোবাইলে খালি টাইম লস করতেছি, ঝগড়াঝাটি করতেছি, এবং বেশিরভাগ জনের, লাস্ট গল্প বলে শেষ করছি, আমার এক আর্মি অফিসার বন্ধু, তাকে আমি বললাম দোস্ত তোমার তো ফিটনেসটা ভালো নাই। আমি বলছে কি বলো, আমি ব্যায়াম করি, আমার তো শরীর অনেক চাঙ্গা, তুমি এগোচ্ছ, আমার ফিটনেস ভালো নাই। তাই বললাম যে দেখো, ফিটনেস মানে শারীরিক ব্যাপারটা শুধু না, ফিটনেসের মেইন শুরু হয় মানসিক থেকে। বলছে কিরকম? আমি বললাম তুমি দেখতেছি অন্যদের সাথে যে কথায় কথায় গরম হচ্ছ, মেজাজটা বেশিরভাগ সময় দেখি খিটখিটা। বলছে হ্যাঁ দোস্ত, বিভিন্ন প্রেশার হ্যান ত্যান এটার জন্য। আমি বললাম শোনো, ফিজিক্যাল ফিটনেস 20-25, মেন্টাল ফিটনেসটা 75 থেকে 80। মেন্টাল ফিটনেস যদি কারো খারাপ হয় তাহলে তার শারীরিকভাবে সে যে এরকমই থাক অসাধারণ কিছু করতে পারবে না। মেন্টাল ফিটনেসের 5টা সবচেয়ে খারাপ জিনিস। 1 নম্বরে রাগ। রাগ যদি কেউ হয় তার মেন্টাল ফিটনেস শেষ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রাগ হচ্ছে কিসের মতো? আগুনের মতো। আগুন যেমন ভালো মানে ওই যে লোহা টোহা সব ধ্বংস করে দেয়, লাঠি ধ্বংস করে দেয়, ঠিক তেমনি করে ভালো আমলকে ধ্বংস করে দেয় রাগ। রাগ হইলে ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্স, হিপোক্যাম্পাস কাজ করে না। তখন দেখা যাবে কি মাথা গরম হয়ে গেছে, একজনকে হঠাৎ করে একটা কথা বলতেন, সারা জীবন এটার জন্য আফসোস। এরপরে দেখবেন অনেক লোক আছে না, অন্যকে খালি দোষারোপ করে যে ভাই এর জন্য হয়নি। এইটা ব্রেইনের জন্য আরেকটা হচ্ছে যে ফিটনেসের খারাপ জিনিস। অনেকে দেখবেন খালি যে কোনো বিষয় নিয়ে কমপ্লেন করে, এটা খারাপ একটা জিনিস। আরেকটা কি, পড়তে বসতেছে, বলতেছে আমি 5 মিনিট একটু মোবাইলে ঘুরে আসি, 10 মিনিট বন্ধুর সাথে গল্প করি, 5 মিনিট একটু আড্ডা দেই, এইটা হচ্ছে ডিস্ট্রাকশন, এইটা ব্রেইনের জন্য, ফিটনেসের জন্য খারাপ। আরেকটা কি, ইগো, অহংকার। অনেকে কয় না
হ্যাঁ ভাই আমি অমুক, ওটা কেন শুনি লাগবে, ওটা কেন দেখি লাগবে, এরকম বলে। কিন্তু ইগো, অহংকার, আল্লাহ বলছে অহংকার হচ্ছে আমার চাদর। যে ব্যক্তি অহংকার করে সে আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। এইটা থেকে বিরত থাকতে হবে। আমরা যারা এখানে আছি আমাদের শরীর কি মাটি থেকে তৈরি না? কোথা থেকে তৈরি হয়েছে? মাটি। শোনেন, মাটি দুর্বল হয়েছে, এই জন্য মানুষ দুর্বল হয়েছে। আমরা এখন মাটির থালাতে বাসায় কারা কারা খাই? হাত উঁচু করেন তো। মাটির পাত্রে কারা কারা খাই? 2-4টা, এতগুলোর মধ্যে 2-4টা। ভেরি নাইস, ভেরি নাইস। আচ্ছা, মাটির হচ্ছে প্লেটে কারা কারা খাই? মাটির ইয়াতে কারা কারা রান্না করি? শুনেন, ব্রেন যদি 1 নাম্বার করতে চান, মাটির সব কিছু করেন। যে ভাই কিরকম? ছোট বাচ্চাকে মাটিতে গড়াগড়ি করান। এই যে ফর্মুলা মিল্ক যে আছে, এই যে বাজারের, যে ওইটার মধ্যে আয়রন কম থাকে, বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ফাইট করতে পারে না, বাচ্চা আস্তে আস্তে ধ্বংসের দিকে আগায় যায়। তাহলে এগুলো থেকে বাঁচার বলতে কি? মাটির সাথে যান, প্রত্যেক দিন মাটিতে হাঁটাহাঁটি করেন, বাচ্চাকে মাটিতে ফেলে দেন। অনেকে কোটিপতির ছেলে মেয়ে কয় বাচ্চাকে আমি ননির পুতুল বানাবো, শেষ, বনসাই ট্রি হবে। যদি অসাধারণ বানাইতে চান তাকে বাইরে রাখেন, মাটিতে রাখেন, রোদে রাখেন, বৃষ্টিতে রাখেন, ফাইট করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, অসাধারণ বাচ্চা তৈরি হবে। বুঝতে পারছেন? আর সব সময় মুভমেন্টের মধ্যে থাকবেন। মুভমেন্ট হইলে হয় কি, ব্রেন থেকে একটা জিনিস তৈরি হয়, ব্রেন ডিরাইভ নিউরোট্রপিক ফ্যাক্টর। এইটা যখন তৈরি হবে তখন আপনার ব্রেনটা খুশি লাগবে। এই যে যারা বাউল সঙ্গীত আছে না, গাঁজা খায়, গাঁজা খাইলে তার ওইখানে ও একটা আলাদা রাজ্য তৈরি হয়। ওই রাজ্যে সে রাজা, ওই রাজ্যে সে হচ্ছে মন্ত্রী, সে ঘুরতেছে ফিরতেছে, কি করছে আল্লাহকে উল্টাপাল্টা কথা বলতেছে, পাগলা, মেন পাগল। এবং যারা গাঁজাখোর বাউলের গ্রুপ, এদের কাউকে কোনো রকমের লাইসেন্স দেওয়া উচিত না। লাইসেন্স পাওয়ার একটা মূল শর্ত, কোনো ড্রাগের সাথে অ্যাডিক্টেড থাকাই যাবে না। এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর স্টুডেন্ট যারা আছো, লাস্ট, তোমাদের জীবনে 3 রকমের বন্ধু পাবা। কিছু বন্ধু হচ্ছে গাছের পাতার মতো, সুসময়ে আসলো, দুঃসময়ে নাই। কিছু বন্ধু আছে ওই কাণ্ডের মতো, একটু কষ্ট হইলে থাকবে, খুব বেশি কষ্ট হইলে পালাবে। আর কিছু বন্ধু আছে রুট, মূলের মতো। এই বন্ধু কারা? আব্বা আম্মা, ভাই বোন। এরা হচ্ছে তোমার জীবনের সত্যিকারের বন্ধু। এদের সাথে যদি তোমার কানেকশন হয়, তোমার জীবনটা অসাধারণ হবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।